শেষ হবে কিনা। এখন কথা হলো যে আপনার দেখেন যে একটা ধারাতে কিন্তু সব কিন্তু পড়ার কোনো কিছু নাই, বা সব কিন্তু পড়ার দরকার নাই। আপনারা যেমন ধরেন ফৌজদারি কার্যবিধির 144 ধারা 54 ধারাতে আপনাদের জিআর মামলা, সিআর মামলা, নন জিআর মামলা, এই যে এইগুলো কাকে বলে, কোথায় দায়ের করতে হয়, কি করতে হয়, এই বিষয়ে আপনারা জানেন না? আপনারা তো জানেন। তাহলে এই বিষয়টা কি আপনাদের কি অতিরিক্ত টাইম নিয়ে 10-15 মিনিট টাইম নিয়ে আপনাদের পড়ার কোনো যুক্তি আসে? প্রশ্নই আসে না। তাহলে আপনারা কি করবেন? এই 54 ধারাটা, 154 ধারাটা, তখন আপনারা এই 154 ধারাটা জাস্ট একবার করে চোখ বুলাবেন। চোখ বুলাবেন। আপনারা যদি ওই 10 বছর যদি মঙ্গল গ্রহ থেকে ঘুরেও আসেন, 10 বছর মঙ্গল গ্রহ থেকে ঘুরে আসার পরে তারপরে যদি পৃথিবীতে আসেন, তারপরেও যদি পরীক্ষা নেওয়া হয়, তারপরেও আপনার 154 ধারায় যে প্রশ্ন আসবে সেই প্রশ্নের উত্তর আপনারা করতে পারবেন। ঠিক আছে। আবার দেখেন 190 ধারায় অপরাধ আমলে নেওয়া, এই যে ধারাটা, এই ধারাটা আপনার কোন কোন বিচারক আপনার অপরাধ আমলে নিতে পারে, নির্বাহী ম্যাজিস্ট্রেট আপনার আমলে নিতে পারে কিনা, তারপরে জেলা ও দায়রা জজের আপনার অপরাধ আমলে নেওয়ার এখতিয়ার আছে কিনা, এই যে প্রশ্নগুলো, এই প্রশ্নগুলো কিন্তু আপনারা কিন্তু জানেন এবং অনেকবার অসংখ্যবার পড়েছেন। সো এই প্রশ্ন পড়ার জন্য আপনাদের কি কোনো 1 ঘন্টা টাইম ব্যয় করার কোনো যুক্তি আসে? তাহলে আপনারা কি করবেন? আপনারা শুধুমাত্র ওই ধারাটা কি করবেন, একবার করে চোখ বুলাবেন, চোখ বুলাবেন। আর দেখেন এখন এইটা গেল আপনার মূল ধারার ক্ষেত্রে বিষয়। আর একটা দেখেন, কোর্ট আপনার বিচার চলাকালীন সময় কোর্ট ওপেন থাকবে। এই যে যে ধারাটা, এই ধারাটাকে আপনাদের কি আর বিস্তারিত পড়ার কোনো যুক্তি আছে? কোনো যুক্তি নাই। তাহলে আপনারা কি করবেন? এই ধারাটা আপনারা শুধুমাত্র চোখ বুলায়ে যাবেন, চোখ বুলায়ে একবার করে দেখবেন। এখন কথা হলো যে আপনারা মনে রাখবেন কোনটা? মনে রাখবেন যে কোন আদালতের কোন ধরনের ক্ষমতা আছে। যেমন ধরেন যে 32 ধারাতে, 28 ধারাতে, 5 ধারা, এইগুলোও তো আপনারা জানেন। 6 ধারা, এগুলো আপনারা জানেন বা আপনাদের পড়া আছে। তাহলে এইখানে কিন্তু আপনাদের কিন্তু অতিরিক্ত মুখস্থ করার প্যারাটা নাই, বা আপনাদের যে অতিরিক্ত মুখস্থ করা লাগতেছে এই ধরনের কোনো আপনাদের কোনো সমস্যা হচ্ছে না। তাহলে আপনারা এই বিষয়গুলো আপনারা কি করবেন? শুধুমাত্র সুন্দর করে চোখ বোলায় যাবেন, এবং যেখানে মনে হচ্ছে যে আপনারা পারতেছেন না, বা মনে হচ্ছে আপনাদের ভুলে যাচ্ছেন, সেখানে একবার করে একটু বেশি করে টাচ করবেন বা বেশি করে পড়বেন। তাহলে কিন্তু আপনাদের সময় কিন্তু কমে যাচ্ছে। এখন আবার দেখেন যে আইন পাঠের আপনার পিলি মাস্টারের, লিখিত মাস্টারের যে বই প্রশ্নগুলো আছে, এই লিখিত মাস্টারের যে প্রশ্নগুলো আছে, ধরেন একটা চ্যাপ্টারে আপনার 30টা প্রশ্ন আছে। 30টা প্রশ্নের মধ্যে আপনারা দেখবেন যে 30টা প্রশ্নের মধ্যে দেখবেন যে 15 থেকে 20টা প্রশ্ন আপনারা ভালো মতো করে নিজেরাই পারেন, বা আগে থেকে আপনাদের পড়া আছে। তা এই যে 20টা প্রশ্ন যেটা আপনার আগে থেকে পড়া আছে বা আপনারা পারেন, সেই প্রশ্ন কিন্তু আপনাদের আবার নতুন করে কিন্তু পড়ার কোনো যুক্তি নাই, বা আপনারা অবশ্যই পড়বেন কিন্তু টাইম নিয়ে পড়ার কোনো যুক্তি নাই। তাহলে আপনারা কি করবেন? ধারাটা মনে রাখবেন, মূল পয়েন্ট গুলো দাগাই রাখবেন, মূল পয়েন্ট গুলো দাগাবেন। মূল যে পয়েন্ট, ধারা এবং মূল পয়েন্ট, এইটা দাগানোর পরে ওই প্রশ্নের আর বিস্তারিত পড়তে যাবেন না, আর বিস্তারিত পড়বেন না। তাহলে পরবর্তীতে যদি ওইটা যদি রিভিশন দেন, তাহলে কিন্তু আপনারা ওই যে ধারা আর যে মূল যে পয়েন্ট আছে, ওই মূল পয়েন্ট ওইটুকু শুধু আপনারা কি করবেন? আপনারা চোখ বুলায় যাবেন। তাহলে কিন্তু আপনাদের কিন্তু আর এটাতে কিন্তু আর অতিরিক্ত সময় যাচ্ছে না, অতিরিক্ত সময় যাচ্ছে না। তাহলে এইভাবে যদি আপনারা পড়েন, তাহলে আপনারা কিন্তু ফৌজদারি কার্যবিধি পড়তে সর্বোচ্চ 1 দিন টাইম লাগবে, যদি আপনারা একদম শুরু থেকে শুরু করেন। লিখিত যদি শুরু থেকে শুরু করেন, তারপরে আপনাদের 1 দিন টাইম লাগবে, 1 দিন টাইমের মধ্যে শেষ হয়ে যাবে। ঠিক আছে। তাহলে এখানে কিন্তু আপনাদের এই যে রিলিয়া যে কথা বললো যে এত পড়া কিন্তু না, পড়া কিন্তু খুবই কম। এখন আপনারা পিলিতে যে যে ধারাগুলো পড়েছেন, ওই ধারাগুলো কিন্তু জাস্ট একবার করে হলেও চোখ বুলায়ে যাবেন, চোখ বুলায়ে দেখে যাবেন। তখন কিন্তু আপনাদের এইভাবে পড়লে পর আপনাদের হ্যাঁ, চোখ টাইম বোলাইলে বেঁচে সবই যাচ্ছে। মনে থাকে, কিন্তু চোখ বন্ধ করলে আবার সব অন্ধকার দেখি, এটাই তো সমস্যা। চোখ বুলাইলে সব যদি মনে থাকে না, তাহলে আপনারা যখন ওই যে পরীক্ষার হলে যাবেন না, যখন প্রশ্ন সামনে আসবে, আপনারা অটোমেটিক নিজেই লিখতে পারবেনই। সেক্ষেত্রে আপনার ধারাটাও মনে থাকবে এবং লিখতে পারবেন। কারণ কি, আপনারা যেটা চোখ বুলাচ্ছেন পরে মনে থাকতেছে না, মনে করতেছেন, এটা হলো আপনাদের ভয়, ভয় এবং আতঙ্ক।
ভয় আর আতঙ্ক ছাড়া এখানে অন্য কোনো কিছু নাই, ঠিক আছে? এটা শুধুমাত্র ভয় আর আতঙ্ক। কিন্তু রিল্যাক্স থাকবেন, ফ্রি থাকবেন, ফ্রি মাইন্ডে পড়তে থাকবেন। আর কোনো প্রশ্ন আছে? এখন আপনারা মনে করতেছেন যে লিখিততে কিন্তু বেশি পড়া, তাই মনে করতেছেন, কিন্তু লিখিত তো বেশি পড়া না। লিখিত বলতে আপনার সীমিত পড়া, সীমিত ধারা, এবং সিস্টেম করে খুব সুন্দর করে পড়া যায়। চ্যাপ্টার ভাগ করে করে পড়া যায়, চ্যাপ্টার ভাগ করে করে পড়া যায়। ঠিক আছে, আমরা মূল পড়াতে ফিরে যাই। মূল পড়াতে ফিরে যাই। আমাদের আজকের যে ফৌজদারি কার্যবিধির যে ইয়ে আছে, ওইখান থেকে আরো কয়েকজনের যুক্ত হওয়া উচিত ছিল, কিন্তু এরা ফাঁকিবাজ। গ্রুপে আর একটা SMS দিলাম, দেখি কেউ রেসপন্স করে কিনা। আচ্ছা, এখন দেখেন, আপনাদের প্রথমে যে 6 ধারা আছে, ঠিক আছে? এই 6 ধারা থেকে আদালতের যে শ্রেণী বিভাগটা আছে, এই শ্রেণী বিভাগটা পড়বেন, ঠিক আছে? 6 ধারা থেকে আদালতের যে শ্রেণী বিভাগগুলো আছে, এখানে আপনার ফৌজদারি আদালত এবং ফৌজদারি আদালতের মধ্যে যে ভাগগুলো আছে, আপনাদের ফৌজদারি আদালত 2 প্রকার। ফৌজদারি আদালত 2 প্রকার, একটা দায়রা আদালত, একটা ম্যাজিস্ট্রেট আদালত। দায়রা আদালত আবার 3 প্রকার। ম্যাজিস্ট্রেট আদালত আপনার মহানগরের মধ্যে আর মহানগরের বাইরে। মহানগরের মধ্যে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, আর অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এটা তো আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আন্ডারে চলে যায়। আর এখানে এই যে মহানগরের ইসে মহানগরের এলাকার বাইরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, আর প্রথম শ্রেণীর, দ্বিতীয় শ্রেণীর, তৃতীয় শ্রেণীর। আর এই যে আপনার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এটা আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের অন্তর্ভুক্ত বা ওদের অন্তর্গত হয়ে যাবে। এইটা এইখান থেকে একটা প্রশ্ন যদি আসে, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আপনার কার আন্ডারে থাকবেন বা এর ইম্পর্ট কি, এইটা তো এটা আপনারা একটু দেখবেন। এইখান থেকে শুধুমাত্র আদালতের এই শ্রেণী বিভাগগুলো, এইগুলো একটু দেখবেন। আর তারপরে দেখেন এই যে 5 ধারাতে বলতেছে কি, যে আপনার এই ফৌজদারি কার্যবিধির অধীন বিচার করা যাবে বা বিচারের যে ইয়ে আছে, বিশেষ আইন, দণ্ডবিধির যে অপরাধ, বিশেষ আইনের অপরাধ, এইগুলো বিচারের যে আপনার যে পদ্ধতি আছে, সেটা আপনার 5 ধারাতে বলা আছে। এখানে দেখবেন যে দণ্ডবিধির অধীনে যে অপরাধগুলো সংঘটিত হয়, সবগুলো আপনার কি হবে, ফৌজদারি কার্যবিধি অনুযায়ী বিচার করা যাবে। আর বাদ থাকলো কি বিশেষ আইন। বিশেষ আইনের যে বিধানগুলো বিশেষ আইনে দেওয়া আছে, সেগুলো তো আপনার ওই বিশেষ আইন থেকে আপনাদের কি করতে হবে, বিচার এবং অন্যান্য পদ্ধতি অনুসরণ করতে হবে। এখন কথা হলো যে বিশেষ আইনে যদি কোনো পদ্ধতি বা নিয়ম নীতি যদি না থাকে, যেটা প্রয়োজন, কিন্তু সেটা যদি না থাকে, তাহলে সেটা ফৌজদারি কার্যবিধিকে কি করতে হবে, অনুসরণ করতে হবে। এইটা এখন তারপরে আপনারা একবারে চলে যাবেন 9 ধারাতে। 9 ধারাতে বলতে দায়রা আদালত। দায়রা আদালতে 3 শ্রেণীর দায়রা আদালত আছে। এই 3 শ্রেণীর দায়রা আদালত, অতিরিক্ত দায়রা জজ বা দায়রা জজ, তারপর দেখবেন যুগ্ম দায়রা জজ। এই যে 3 শ্রেণীর আদালত, জাস্ট এইটুকু। এবং নিয়োগ কিভাবে হয়, রাষ্ট্রপতির মাধ্যমে এদের নিয়োগ হয়। রাষ্ট্রপতির আপনার সংবিধানের 115 অনুচ্ছেদ অনুযায়ী আর 133 নং অনুচ্ছেদের বিধি সাপেক্ষে দায়রা আদালতের বিচারকদের নিয়োগ প্রদান করা হয়। তাহলে ইম্পোর্ট হয় 115 অনুযায়ী, নিয়োগ হয় 133 অনুযায়ী, ঠিক আছে? এইটা আপনারা একটু জাস্ট একটু মনে রাখবেন। তারপর আপনারা যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে না 10 ধারাতে, নির্বাহী ম্যাজিস্ট্রেটের এটা জাস্ট একবার চোখ বোলাবেন, অতিরিক্ত দরকার নাই। তারপরে একবারে চলে যাবেন 28 ধারাতে। 28 ধারাতে দণ্ডবিধির অধীন অপরাধ সমূহের বিচার, হাইকোর্ট বিভাগ, দায়রা আদালত, সিআরপিসি এর অধীন 2য় কলামের 8ম
দ্বিতীয় তফসিলের 8ম কলামের উল্লেখিত আদালত এবং অন্য কোনো আদালত। এই যে আপনার এই যে দণ্ডবিধির অধীন যে অপরাধ, এগুলো আমরা যে 6 ধারাতে 5 ধারাতে বললাম, সেইভাবে আর কি আপনার কি করা যাবে, বিচার করা যাবে। এবং দেখেন ওই যে অন্যান্য আইনের অধীন অপরাধের বিচার সমূহ, এখানে যদি আপনার এই বিশেষ আইনটা যদি নিয়ে আসে, তাহলে কিন্তু আপনার এই 29 আর আপনার 5 ধারা এই দুইটাও কিন্তু আপনারা কানেক্ট করতে পারেন বা কানেক্ট করবেন। তারপর দেখেন এই যে কিশোর অপরাধের ক্ষেত্রে যে এটা আছে, কিশোর অপরাধের ক্ষেত্রে বিধান, এখানে আপনার এই যে 15 বছর হয়, তাহলে তার বিচার করবেন কে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, অথবা সরকার কর্তৃক ক্ষমতাপ্রাপ্ত অপরাধের বিচারের জন্য ক্ষমতাপ্রাপ্ত কোনো ম্যাজিস্ট্রেট। এইটুকু একবার একটু দেখবেন, মৃত্যুদণ্ডনীয় নয় এমন অপরাধের বিচার। এই যে আপনার 29-এর গ, এখানে আপনার বিশেষভাবে যদি ক্ষমতাপ্রাপ্ত করা যায়, তাহলে তারা কি করতে পারবেন, বিচার করতে পারবেন। এখানে আপনার যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত কি দিতে পারবেন, কারাদণ্ড দিতে পারবেন। তারপরে 31 ধারাতে দেখবেন যে দায়রা এবং হাইকোর্ট ডিভিশন এবং দায়রা আদালতের দণ্ড প্রদানের ক্ষমতা। এখন আপনারা জানেন যে হাইকোর্ট এবং দায়রা আদালত অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড তারা দিতে পারে, আইনে অনুমোদিত যে কোনো প্রকার দণ্ড তারা দিতে পারে, হাইকোর্ট এবং দায়রা জজ আদালত দিতে পারে। এখন দেখেন এই যে দায়রা আদালতের সাথে কিন্তু অতিরিক্ত দায়রা জজ, সেও কিন্তু আপনার সমানভাবে ক্ষমতা প্রাপ্ত, সেও কিন্তু আপনার মৃত্যুদণ্ড সহ অন্যান্য সকল অপরাধের বিচার করতে পারবেন এবং কারাদণ্ড প্রদান করতে পারবেন। যুগ্ম দায়রা জজ সর্বোচ্চ 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে, সর্বোচ্চ 10 বছর। এবং এখানে কিন্তু আরেকটা প্রশ্ন আছে, আপনারা দেখবেন যে যুগ্ম দায়রা জজ সে কিন্তু আপনার বিচার করতে পারবে যে কোনো ধরনের অপরাধের, কিন্তু কারাদণ্ড দিতে পারবে শুধুমাত্র 10 বছর পর্যন্ত। এখন যদি আপনাদের প্রশ্ন আসে যে আপনাদের এই যে ফৌজদারি কার্যবিধির অধীন বিভিন্ন ফৌজদারি আদালতের বর্ণনা দিন, তাহলে আপনার যে এই যে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত, দায়রা আদালত, তারপরে মহানগরের মধ্যে মহানগরের বাইরে এই আদালতের গুলোর কি করবেন, নাম সুন্দর করে উল্লেখ করবেন এখানে অবশ্যই পয়েন্ট আকারে সেপারেট করে লিখবেন। তারপরে দেখেন একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে, কি কি অতিরিক্ত ক্ষমতা অর্পণ করতে পারে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপর। এইখানে আপনার এই যে 29-এর গোয়াতে কিন্তু আপনার এখানে এই যে বিশেষভাবে ক্ষমতা প্রাপ্ত যে অপরাধের যে বিচারের করা আছে, বিধান করা আছে, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এখানে বিশেষভাবে ক্ষমতা অর্পণ করতে পারবে, তখন কিন্তু বিচার করতে পারবে। এবং অন্যান্য কিছু কার্যক্রম বা অন্যান্য অতিরিক্ত ক্ষমতাও কি করতে পারে, অর্পণ করতে পারে সরকার। যেমন ধরেন যে একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকে কি করতে পারবে, দায়রা জজ হিসাবে নিয়োগ দিতে পারবে এবং দায়রা জজের ক্ষমতাও ইম্পোর্ট করতে পারবে। জরিমানা অনাদায়ে সাজা প্রদান সম্পর্কিত বিধান আর কি, জরিমানা অনাদায়ে এই যে দেখেন 33 ধারাতে 33 ধারাতে বলতে যাবে জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা। এখানে আবার তার আগে আপনার যে 32 ধারাতে বলতেছে আপনার প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট 10,000 টাকা পর্যন্ত জরিমানা করতে পারবে, 5 বছর পর্যন্ত কি করতে পারবে, কারাদণ্ড দিতে পারবে। আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 3 বছর 5,000 টাকা, আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট 2 বছর 2,000 টাকা। এই যে এই সার্কেলটা মনে রাখবেন, এইখান থেকে প্রশ্ন আসতে পারে। এটা আপনার ওই ম্যাজিস্ট্রেটের নাম লেখার পরে তার পাশে সুন্দর করে একটা রাউন্ড টেনে তারপর আপনারা লিখবেন। তারপরে দেখেন এই যে জরিমানা অনাদায়ে ম্যাজিস্ট্রেটের দণ্ড প্রদানের ক্ষমতা। এখানে আপনার তার যে অপরাধ সংঘটিত হয়, ওই অপরাধের সর্বোচ্চ দণ্ডের বা সর্বোচ্চ শাস্তির 1/4 বেশি হবে না, 1/4 বেশি হবে না।
তারপরে যদি দেখেন যে আপনার 33-এর কথা বল দণ্ড প্রদানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটগণের উচ্চতর ক্ষমতা, উচ্চতর ক্ষমতা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তারপরে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাদের উচ্চতর ক্ষমতা বলে অনধিক 7 বছর পর্যন্ত কি করতে পারবে, কারাদণ্ড প্রদান করতে পারবে। এটা 33-এর কতে বলা আছে। 35 ধারাটা একটু গুরুত্বপূর্ণ। এখানে একই বিচারে কতিপয় অপরাধের শাস্তি প্রদানের ক্ষেত্রে বিধান। একই বিচারে যদি কোনো ব্যক্তি ভিন্ন ভিন্ন অপরাধের জন্য দণ্ডিত করা যায়, তাহলে ম্যাজিস্ট্রেট উক্ত শাস্তি একত্রিত করে না দিলে একটির পর আরেকটি চলতে থাকবে। বিচার এক, কিন্তু আপনার কি হবে, অপরাধ হবে ভিন্ন। এবং ধরেন একটা মামলাতে 10 বছর কারাদণ্ড দিল, একটা মামলাতে 3 বছর দিল, আরেকটা মামলাতে 2 বছর দিল, তাহলে মোট হলো কত বছর? 10 বছর, 3 বছর, 2 বছর, তাহলে 15 বছর হইলো। এখন ম্যাজিস্ট্রেট যদি একসাথে করে যদি না দেয়, তাহলে 10 বছর শেষ হবে, তারপরে 3 বছর, 3 বছর শেষ হবে, তারপরে 2 বছর। এটা হলো আর আপনার এখানে একসাথে মূল করে দিলে? কথা। একসাথে করে দিলে এখানে উল্লেখ করে দিবে। এখানে যদি মার্জনা দেয় বা অন্য কোনো যদি কোনো ক্ষমতা ইম্পোর্ট করে, তাহলে ক্ষমতা যদি এক্সারসাইজ করে, সেই ক্ষেত্রে যদি একসাথে করে দেয়, তাহলে বলে দেবে সর্বসাকুল্যে 15 বছর কারাদণ্ড চলমান থাকবে, বা 15 বছর কারাদণ্ড প্রদান করা হইলো। তাহলে এবং ভাই সেপারেট লাভ করে কি হলো? আমার হচ্ছে প্রথমেও যা ছিল পরেও তো তাই আমার ভোগ করা লাগলো। ভাই এই ব্যাপারটা হচ্ছে আমি এরকম শুনছিলাম যে এটা নাকি এরকম হয়েছে, যদি একসাথে করে না দেয়, যদি ওরকম আলাদা আলাদা থাকে, তাহলে আপনি যেটা হ্যাঁ, বললেন যে 10 বছর, 3 বছর, 2 বছর, 2 বছর তো না, 1 বছর, কারণ 14 বছর হবে সর্বশেষ করলে। আর হচ্ছে হ্যাঁ, যদি ভাই একসাথে করে না দিয়ে থাকে, তো সেই ক্ষেত্রে হচ্ছে ওনার যে সর্বোচ্চ শাস্তিটা আছে, মানে ওই ম্যাজিস্ট্রেট যে সর্বোচ্চ দণ্ড দিতে পারতো, যদি সে 5 বছর বা 10 বছর দিতে পারে, 10 বছর যদি ওর ভিতরে থাকে, সেই 10 বছরই ভোগ করবে। মানে ওই ক্ষেত্রে আর ওই পরের গুলা থাকবে না, ওই শাস্তিগুলোর ভিতরে সর্বোচ্চ যেটা থাকবে সে সেইটা পাবে। এখানে তাহলে কি হলো, এখানে তাহলে শুধুমাত্র একটা অপরাধের জন্য কি হলো, সাজা শাস্তি ভোগ করার লাগতেছে তার। এখানে কথা হলো যে এখানে কিন্তু এখানে অপরাধ হচ্ছে কয়টা, 3টা অপরাধ হচ্ছে। এখন 3টা অপরাধের ক্ষেত্রে সে কয়েক বছর শাস্তি প্রদান করবে একসাথে বিচার করে। এই যে 234 ধারা অনুযায়ী, ঠিক আছে, 234 ধারা অনুযায়ী যদি এইভাবে যদি বিচার করে থাকে, একাধিক অপরাধের যদি একসাথে বিচার করে থাকে, সেই ক্ষেত্রে একসাথে যে কয় বছর দিবে, ঠিক আছে, যে কয় বছর দিবে সেই কয় বছর তাকে কারাদণ্ড ভোগ করা লাগতেছে। এখন যদি তারা যদি সেপারেট যদি বিচার করে থাকে এবং সেপারেট যদি দণ্ড প্রদান করে থাকে, সেগুলো যদি একসাথে বা একসাথে যদি আপনার যে অফিসিয়াল যে ডকুমেন্ট আছে সেগুলো যদি একসাথে যদি রান করতে বলে, সেই ক্ষেত্রেও কিন্তু এই যে সেপারেট যে অপরাধ আছে সেই অপরাধের জন্য সেপারেট শাস্তি তার ভোগ করা লাগতেছে। এখন কথা হলো যে একসাথে যদি বিচার করে, একসাথে যদি দণ্ড দেয়, সেই ক্ষেত্রে ওই সকল অপরাধের জন্য বিচারক কত বছর কারাদণ্ড দিবে সেটা তো নির্ভর করতেছে বিচারকের উপর, ঠিক আছে, বিচারকের উপর। এবং যে কয় বছর দিবে সেই কয় বছর ভোগ করা লাগবে। এখন আরেকটা কথা হলো যে এখানে যে 3টা অপরাধ করতেছে, এখন 3টা অপরাধ যদি সেম ক্যাটাগরির হয়, যেমন আমি একজনের বাসায় গেলাম, তার মাথায় আঘাত করলাম, চুরি করলাম, আবার ডাকাতি, আবার চুরি করলাম, আঘাত করলাম এবং অবৈধভাবে প্রবেশ করলাম, এই যে তিনটা যে অপরাধ আমি সংগঠন করলাম, এই 3টা অপরাধ যদি একটা ক্যাটাগরিতে যদি গণ্য করে যদি সর্বোচ্চ যদি শাস্তি প্রদান করা হয়, সেই ক্ষেত্রে তো আর ওই সেপারেট কোনো কারাদণ্ড আসতেছে না, ঠিক আছে, এইটাই। তারপরে 35 তো দেখলাম। 35-এর পরে 42টায় যে আপনার জনসাধারণ কর্তৃক ম্যাজিস্ট্রেট ও পুলিশ অফিসারকে সাহায্য প্রদান করবেন। এটা আপনার জাস্ট একবার এক লাইন একটু দেখবেন, তাছাড়া আর এখানে টাইম নষ্ট করার দরকার নাই। তারপরে 46-এ আপনার কিভাবে গ্রেপ্তার করতে হবে, কিভাবে গ্রেপ্তার করতে হবে, অনাবশ্যক কি করা যাবে না, বাধা প্রদান করা যাবে না। কথা এবং কাজের মাধ্যমে যদি আত্মসমর্পণ না করে, তাহলে পুলিশ অফিসার কি করবে, তার দেহ স্পর্শ করতে পারবেন, দেহ স্পর্শ করতে পারবেন এবং তার ঘরে প্রবেশ করতে পারবেন, জানলা দরজা ভেঙে প্রবেশ করতে পারবেন এবং জানলা দরজা ভেঙে বের হইতে পারবেন, ঠিক আছে। এখন মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড নয় এমন অপরাধের ক্ষেত্রে
কি করা যাবে না, তাকে মৃত্যু ঘটানো যাবে না, তাকে অ্যারেস্ট করার ক্ষেত্রে মৃত্যু ঘটানো যাবে না। এই যে এই বিষয়টা আপনার 46 ধারাতে উল্লেখ করা আছে, এটা একটু মনে রাখবেন। আর বাকি যেগুলো আছে না এগুলো একবার করে দেখবেন। আর 52 ধারাতে চলে যাবেন, সরি 50 ধারাতে অনাবশ্যক বাধা প্রদান করা যাবে না, নো আননেসেসারি রেস্ট্রেন্ট। এটা জাস্ট আপনারা তো এটা তো এখানে আর কোনো কিছু অতিরিক্ত পড়ার কিছু নাই, টাইটেলটা পড়লে আপনাদের হয়ে যাচ্ছে। 42 ধারাতে আপনার নারীর ক্ষেত্রে তো সার্চ যদি করতে যাই তাহলে বা অ্যারেস্ট যদি করতে যাই তাহলে অবশ্যই নারী পুলিশ লাগবে, এটুকুই। আর 53 ধারাতে যে আপনার যে ওয়েপন গুলো আছে যেগুলো সিজ, ওইগুলো সিজ করে নেবেন। জাস্ট এইগুলোই একটু একবার করে দেখবেন, একবার করে পড়লেই এখান থেকে ধরেন, এখান থেকে যদি প্রশ্ন আসে এই ধারা থেকে, তাহলে আপনার যে এই যে প্রশ্ন এরকম হইতে পারে যে গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করুন, কিভাবে একজন ব্যক্তিকে গ্রেপ্তার করা যায়। তারপরে দেখেন এখন প্রশ্ন যদি এরকমের হয় যে নারী, কোনো নারীকে গ্রেপ্তার করার পদ্ধতি আলোচনা করুন, সেক্ষেত্রে 52 ধারা উল্লেখ করবেন। এবং যদি ধরেন যে গ্রেপ্তারের সময় কিছু কি পাওয়া গেল, আগ্নেয় অস্ত্র পাওয়া গেল এবং কিছু মাদক পাওয়া গেল এবং অন্যান্য যেগুলো পাওয়া যাবে সেগুলো কিভাবে এর ফলাফল কি বা এইগুলো কিভাবে মেনটেন করবে, এইটা যদি তখন 53 ধারা অনুযায়ী কি করবেন, 53 ধারা অনুযায়ী ওইগুলো সিজ করতে হবে। এই সিজ করার বিধানটা বা যে বিষয়গুলো আছে ওইগুলো আপনারা 53 ধারা অনুযায়ী শুধু এইটুকু লিখবেন যে পাওয়া যাবে, যে অস্ত্র পাওয়া যাবে, যে মাদক বা অন্যান্য যে অপরাধ সংগঠনের জন্য ব্যবহৃত যন্ত্রপাতি বা কোনো এলিমেন্ট যদি পাওয়া যায় তাহলে সেগুলো কি করতে হবে, সিজ করে নেবেন, সিজ করে উপযুক্ত হেফাজতে রাখবেন। এখন দেখেন এই যে পুলিশ যে সকল ব্যক্তিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারেন, এখানে 9টা বিষয়ের কথা বলা আছে, 9টা বিষয়ের কথা বলা আছে। 9টা বিষয় আপনারা সুন্দর করে একদম পয়েন্ট আকারে লিখবেন। এখানে দেখেন যে 9 প্রকার ব্যক্তি আমলযোগ্য অপরাধ করলে ব্যক্তি যুক্তিসঙ্গত কারণ ছাড়া কারোর নিকট ঘর ভাঙার উপাদান থাকলে, যিনি ঘোষিত অপরাধী, যার নিকট চুরির মাল পাওয়া গেছে, পুলিশের কাজে বাধা প্রদানকারীকে, তারপরে কোনো সশস্ত্র বাহিনী হতে পলাতক কোনো ব্যক্তি, বাংলাদেশের বাইরে যদি কোনো ব্যক্তি যদি আমলযোগ্য অপরাধ করে, তাহলে এই যে আপনার এই রকমের আরো কয়েকটা আছে, এইগুলো আপনারা জাস্ট একবার করে সুন্দর করে, যদি এই যে মুখস্থ যে বিধানগুলো আছে না, এটা আপনার 54 ধারার এই যে 9টা ক্ষেত্র, এই 9টা ক্ষেত্র আপনারা মুখস্থ রাখবেন। এই 9টা ক্ষেত্র কি করবেন, মুখস্থ রাখবেন। এখান থেকে আপনার আরেকটা জিনিস মনে রাখবেন যে এখানে বাংলাদেশ ভার্সাস গ্লাস ভার্সাস বাংলাদেশ যে মামলাটা আছে, রুবেলের যে মামলা, এখানে হাইকোর্ট ডিভিশন আপনার গ্রেপ্তারের ক্ষেত্রে 12টা নিয়ম দিয়েছিল। এই 12টা নিয়ম আপনারা সুন্দর করে এটাও একটু পড়ে রাখবেন, এটা একটু পড়ে রাখবেন। যদিও এটা আপনার 23 সালে প্রশ্ন আসে গেছে, তো এখান থেকে এই প্রশ্নটা আসার সম্ভাবনা খুবই কম বা নাই। তারপরে আপনারা একবার করে দেখে রাখবেন, কারণ একই প্রশ্ন আমরা বিভিন্ন ভাবে বা বিভিন্ন ক্যাটাগরিতে কি হইতে পারে, আসতে পারে। তারপরে ভবো ঘুরে নাম বাসস্থান জানাতে অস্বীকৃতি, এটা একটু দেখবেন এখানে। তারপরে বেসরকারি ব্যক্তি যদি আপনার বা সাধারণ ব্যক্তি কর্তৃক গ্রেপ্তার, এখানে বেসরকারি ব্যক্তি বা সাধারণ ব্যক্তি আপনার কোন ক্ষেত্রে গ্রেপ্তার করতে পারে, যদি কোনো ব্যক্তি যদি আপনার আমলযোগ্য কোনো অপরাধ করে থাকে, আমলযোগ্য অপরাধ করতেছে বা করার আশঙ্কা আছে বা আপনার কারোর সামনে যদি পড়ে, তাহলে সেই এই বেসামরিক ব্যক্তি বা বেসরকারি ব্যক্তি কি করতে পারে, তাকে গ্রেপ্তার করে উপযুক্ত হেফাজতে প্রদান করতে পারে। এইটা এখান থেকে একটু দেখবেন। আরেকটা দেখবেন আপনার এই যে 61 ধারাতে বলতে 24 ঘন্টার অধিক আটক রাখা যাবে না, 24 ঘন্টার অধিক আটক রাখা যাবে না। যদি বিনা পরোয়ানায় যদি গ্রেপ্তার করা হয়, বিনা পরোয়ানায়, পরোয়ানা আপনার অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া যদি কাউকে যদি গ্রেপ্তার করা হয়, সেক্ষেত্রে আপনার কি করতে হবে, 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। এই ধরনের যদি কোনো প্রশ্ন আসে তাহলে আপনারা কি করবেন, সরাসরি সংবিধানকে নিয়ে চলে আসবেন, সংবিধান টেনে নিয়ে চলে আসবেন, সংবিধান নিয়ে এসে এই ধারার সাথে কানেক্ট করে তারপরে আপনারা প্রশ্নের উত্তর লিখবেন। যখনই আপনারা সংবিধান টেনে নিয়ে আসবেন তখন কিন্তু আপনাদের এই যে খাতা দেখবে তার একটা আলাদা রকম একটা চিন্তা ভাবনা বা আলাদা রকম খাতার উপর একটা দৃষ্টিভঙ্গি চলে আসবে। তারপরে দেখেন
এটার সাথে আপনার 100টি ধারাটা একসাথে একটু মিলাই পড়বেন। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে অপরাধ, এটা একটু দেখবেন। তারপরে যে সমন, সমনের যে বিষয়টা আছে, সমন কিভাবে জারি করতে হবে, এখানে আপনার এই যে 68 যে আপনার ধারা আছে, সমন কে জারি করবেন, কার নিকট জারি করবেন, কিভাবে জারি করবেন, এবং সমন প্রাপ্তি স্বীকার কিভাবে হবে, সমনের মোট কপি হবে কয়টা, এখন পরিবারের সদস্যের উপর কিভাবে জারি করবেন, তারপর আপনার অন্য কোনো যে কমান্ডিং অফিসার বা আপনার যদি কোনো অফিসের চাকরি করে তাহলে সেই ক্ষেত্রে কিভাবে জারি করবেন, সমন লোড কি জারি করবেন কিভাবে, এই যে 100টি ধারাতে। এইখান থেকে এইগুলো কিন্তু আপনারা জাস্ট একবার দুইবার করে ধারাটা, কিন্তু এইখানে কিন্তু ধারাটা মনে রাখবেন যে কোন ধারার সাথে কোন ধারায় আপনারা এক ধারার এলিমেন্ট আপনি আরেক ধারায় দিয়ে দিচ্ছেন, এটা করা যাবে না। এই ধারাটা আপনারা মনে রাখবেন। আদালতের এখতিয়ারের বাইরে সমন জারির ক্ষেত্রে সেই ক্ষেত্রে কি বিধান, এখন আদালতের এখতিয়ারের বাইরে আপনার আপনার বাসা হলো মাগুরাতে, আপনি সমন জারি করবেন ঝিনেদাতে, সেই ক্ষেত্রে আপনার কি করতে হবে, ওই এরিয়ার ঝিনেদার কি ম্যাজিস্ট্রেটের নিকট অথবা পুলিশ অফিসারের নিকট কি করতে হবে, আগে আপনার এই সমনের যে কপি আছে সেটা প্রেরণ করতে হবে বা জারির জন্য জানাইতে হবে। এখন এই যে আপনার যে সমনের যে প্রাপ্তির যে প্রমাণ বা এই যে আপনার সাক্ষ্য হিসাবে গৃহীত হওয়া, এটা আপনার কি করতে হবে, এখন যখন কোনো ব্যক্তির কাছে সমন দেওয়া হবে, তখন ওই ব্যক্তি সমন নেওয়ার পরে আপনার ওই সমনের পিছনে এটা সিগনেচার করে, প্রাপ্তি স্বীকারের একটা সিগনেচার করে, ওই সিগনেচারটা কি হবে, সমন প্রাপ্তির কি হবে, সাক্ষ্য হিসেবে পরবর্তীতে গ্রহণ করা, ব্যবহার করা যাবে। এখান থেকে আর কোনো কিছু দরকার নাই। এইটুকু আপনারা এই সমনটা একটু ভালো করে পড়বেন, যদিও অনেক বেশি গুরুত্বপূর্ণ না লিখিত জন্য, কিন্তু পড়ে রাখবেন, কারণ এখান থেকে প্রশ্ন হইলে সেখানে আপনাদের কোনো কিছু করার থাকবে না, এই জন্য এটা একটু দেখে রাখবেন। তারপরে শুধুমাত্র 75 ধারাটা দেখবেন, 75 ধারাটা দেখার পরে বাকিগুলো জাস্ট একবার করে, যে গ্রেপ্তারি পরোয়ানার যেটা, এটা বাকিগুলো একবার করে শুধু চোখ বোলাবেন, বাকিগুলো একবার করে একটু চোখ বোলাবেন। তারপরে যে আপনার 90 ধারাতে বলতে সমনের পরিবর্তে বা সমনের অতিরিক্ত হিসাবে ওয়ারেন্ট জারি, এইটা এই সমনের অতিরিক্ত বা পরিবর্তিত হিসাবে ওয়ারেন্ট জারি, এইটা আপনারা কোন ক্ষেত্রে এটা আপনার করা যায় এটা দেখবেন। এটা দেখার পরে জাস্ট অল্প একটু শুধু মনে রাখবেন, তাছাড়া আর অত বেশি ডিটেলস পড়ার দরকার নাই, কারণ এটা হলো সেপারেট সেকশন, কোনো আপনার ইসের মধ্যে নাই বা কোনো অধ্যায় ভিত্তিক নাই। এটা এইখান থেকে যদি প্রশ্ন হয় তাহলে অন্য একটা চ্যাপ্টারের সাথে কানেক্ট করে দিতে হবে প্রশ্ন, সো এটার সাথেই কানেক্ট করে দিয়ে দেবে, বা আপনার এই যে ওয়ারেন্ট সমন এইগুলোর সাথেই হালকা একটু কানেক্ট করবে। 96 বস্তু বা দলিল হাজির করার জন্য তল্লাশি, আবার আপনার এই 96 সাথে 94টা একসাথে মিক্স করে পড়বেন। দলিল বস্তু হাজির করার জন্য সমন প্রেরণ, একটাতে বলতেছে আপনার এই যে দলিল বা বস্তু হাজির করার জন্য সমন প্রেরণ, আর একটাতে আপনার বলতেছে দলিল বা বস্তুকে হাজির করার জন্য তল্লাশি। একটা হলো তল্লাশি আর একটা হলো আপনার সমন প্রেরণ। এই যে 96 ধারাটা, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এটা কোর্টে অনেক ধরনের প্র্যাকটিস আছে, এই ধারা রিলেটেড অনেক প্র্যাকটিস আছে। কারণ আপনাদের যদি কোনো বস্তু যদি বা কোনো দলিল যদি আপনাদের যদি কোর্টে হাজির করতে হয়, সেক্ষেত্রে আপনার হাজির করবে কিভাবে, হাজির করবে কিভাবে, তখন কিন্তু আপনার এই যে এই 96 ধারা অনুযায়ী কি করতে হবে, এই তল্লাশি পরোয়ানা জারি করবে, তখন আর কি আপনার এটা ওই দলিল বা বস্তু হাজির করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করার পরে তারপরে আপনার এটা উদ্ধার করবে। এখন দেখেন 98 ধারাতে বলতেছে কোনো ব্যক্তির বাড়িতে চোরাই মাল, জাল, দলিলাদি আছে মনে সন্দেহ হলে সেক্ষেত্রে কি করা যাবে, তল্লাশি পরোয়ানা জারি করা যাবে। এখন দেখেন এই 98 ধারা অনুযায়ী কোনো ব্যক্তির বা কোনো বস্তু উদ্ধারের জন্য কি করা যায়, আপনার তল্লাশি পরোয়ানা জারি করা যায়। আর 100 ধারাতে বলতেছে কি, 100 ধারাতে যদি কোনো ব্যক্তিকে কেউ যদি আটক রাখে, কোনো ব্যক্তি যদি আটক রাখে বা জোরপূর্বক ভাবে আটক রাখে, তাহলে সেই ক্ষেত্রে তল্লাশির জন্য 100 ধারায় কি করতে হয়, মামলা দায়ের করতে হয়। এখন 98 আর হলো 100 ধারা, এই দুটার মধ্যে দুইটার গ্রাউন্ড সেমই, একটা হলো ব্যক্তি আর একটা হলো আপনার বস্তু। তারপর আপনাদের এই যে
97 ধারাতে চলে, সরি 87 ধারাতে চলবে হুলিয়া বা ঘোষণাপত্র জারি। এইটা আপনারা এখান থেকে, এটা একটু গুরুত্বপূর্ণ, এটা পিলির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, রিটেনের ক্ষেত্রে একবার করে দেখে যাবেন, যদিও রিটেনের ক্ষেত্রে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা নাই, তারপরেও আপনারা একবার করে হলেও একটু দেখবেন। কারণ এখানে এই যে আপনার এই যে হুলিয়া, তারপরে আপনার ইসে সমন, ওয়ারেন্ট, সার্চ ওয়ারেন্ট, এইগুলো আপনার কিন্তু এইগুলোর সাথে কানেক্টেড এবং এইখান থেকে প্রশ্ন আসলে যে কোনো জায়গা থেকে হুটহাট করে আপনার টাচ করে দুই একটা ধারা নিয়ে চলে আসবে, তখন কিন্তু আপনার এই ধারাগুলো কাজে লাগবে। সো এইখান থেকে আপনারা এই যে কোন কোন ক্ষেত্রে আপনার হুলিয়া করতে পারবে, জারি করার পদ্ধতি, আসামি যে এলাকায় বসবাস করে উক্ত এলাকায় কি করে হুলিয়া পাঠ করে আসামির গৃহের প্রকাশ্য স্থানে লটকিয়ে কি করা যায়, হুলিয়া আপনার জারি করা যায়, বা আদালতের প্রকাশ্য স্থানেও কি করা যায়, হুলিয়া জারি করা যায়। এখানে কিন্তু আপনাদের এই যে ইগুলো আছে, যে তিনটা পদ্ধতি এবং হুলিয়া এবং ক্রোক জারি করার পরে এখানে কি রেমিডি আছে, কি আপিল করা যায়। আমরা জানি যে এখানে এখানে এই ধারার কোনো আদেশ বা কোনো কিছু ভায়োলেন্ট করলে সেটার প্রতিকার হলো আপিল। তারপরে এইটার সাথে আপনারা যে 339-এর খ ধারাটা, এটা আসামির অনুপস্থিতিতে যে বিচার আছে, এই বিচারটা এটা একটু দেখে নেবেন। কারণ এখানে আপনার দুইটা বাংলা জাতীয় পত্রিকাতে কি করতে হবে, বিজ্ঞপ্তি দিতে হবে। কোনো ব্যক্তিকে যদি আপনার যদি ই করা হয়, কোনো ব্যক্তিকে যদি আপনার কোনো ব্যক্তি নামে মামলা দায়ের করা হইলো, সে আপনার কন্টিনিউ কি করতেছে, কোর্টে অনুপস্থিত আছে। এই যে আমাদের সাবেক প্রধানমন্ত্রী, শেখ হাসিনা, সে তো আপনার এখন ইন্ডিয়াতে আছে, তার নামে তো অসংখ্য মামলা হয়েছে, তাকে অসংখ্যবার আপনার সমন দেওয়া হয়েছে, ওয়ারেন্ট ইস্যু করা হয়েছে, এবং সে কন্টিনিউয়াসলি কি কোর্টে অনুপস্থিত। তাহলে তার বিচার হবে কিভাবে? তার বিচার কিন্তু আপনার এখানে কি হবে, তার অনুপস্থিতিতেই বিচার হবে। এখন কথা হলো যে এই যে তার যে বিচার হচ্ছে, কিছুদিন আগে আপনারা হয়তো জানেন যে সাইবার ট্রাইব্যুনালে কি হয়েছে, ওপেন কোর্টের মাধ্যমে বিচার হয়েছে, এবং সেটা ব্রডকাস্টের মাধ্যমে কি হয়েছে, পাবলিশ করা হয়েছে। এই পাবলিশ কিন্তু আপনার শুধু শুধু করা হয় নাই। এই যে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, তারপরে আপনার এই প্রথম কি করা হইলো, ব্রডকাস্টের মাধ্যমে আদালতের যে কার্যক্রম, সাক্ষ্য গ্রহণ বা বিচার, এগুলো প্রকাশ করা হইলো। এই যে প্রকাশ করা হলো, শুধু শুধু তো হয় নাই, এটা প্রকাশ করা হলো এই কারণেই যে পরবর্তীতে যদি যখন এই শেখ হাসিনাকে যদি কোনো সময় যদি অ্যারেস্ট করে, সে আপনার যদি আপিল করার পরে যখন সে বলবে যে ট্রায়াল করছে, আমি কোনো নোটিশ পাই নাই, বা আমি এখানে কোনো আমার নামে মামলা হয়েছে তাও আমি জানি না, কোনো সমন পাই নেই, সেই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে আপনার যে ডিফেন্সটা নিবে, এই ডিফেন্সটা প্রতিহত করার জন্যই এই পদ্ধতিটা কিন্তু অ্যাপ্লাই করছে। কারণ কি, এই যে শেখ হাসিনা বা তার যে আপনার কর্ম কর্মচারী আছে বা কর্মকর্তা আছে বা দলীয় সদস্য আছে, তারা কিন্তু কন্টিনিউয়াসলি আপনার তার কাছে কিন্তু বিভিন্ন রকমের সংবাদ বা যাই ঘটতেছে না ঘটতে তারা কিন্তু দেখতেছে। এখন এই যে আপনার যে করলো, এই ওপেন ট্রায়াল করলো এবং ব্রডকাস্ট করলো, এটা কিন্তু এই যে তার যে দলীয় যে আপনার আছে, সদস্য আছে, তারা কিন্তু এই ওয়েবসাইট গুলো মানে ভিজিট করে, ইভেন শেখ হাসিনা নিজেও যদি ভিজিট করে, তাহলে কিন্তু সে কিন্তু দেখতে পারবে যে কিভাবে আপনার কি হচ্ছে, বিচার করতেছে কি হচ্ছে, বা দেশে কি চলতেছে। যখনই আপনার ওই যে ব্রডকাস্টটা যে বিচার যে করছে, ওইখানে যখন ভিউ করবে, এই ভিউ করার সাথে সাথে কিন্তু একটা ডকুমেন্ট চলে আসতেছে, বা ডকুমেন্ট আকার থেকে যাচ্ছে, তখন কিন্তু আপনার তার কিন্তু পরবর্তীতে এখানে আপনার ডিফেন্সের কোনো সুযোগ থাকতেছে না যে আমি জানি না বা আমি সমন পাই নাই। ঠিক আছে, বিভিন্ন রকমের পদ্ধতি আছে যেগুলো বিচারের ক্ষেত্রে অ্যাপ্লাই করা হয়। তারপরে দেখেন এই যে মুসলেকার যে বিধানটা আছে, আমি এই মুসলেকার চ্যাপ্টারটা আপনাদের পড়াইতে চাচ্ছি না, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা খুবই কম, আর আসলে পরেও আপনারা অ্যাভয়েড করে যান, কারণ আমাদের গুরুত্বপূর্ণ অনেক চ্যাপ্টার আছে যেখান থেকে মাত্র 2টা প্রশ্ন আসবে,
এই দুইটা প্রশ্ন আপনাদের যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। সো আপনার মনে হয় যে মুসলিম চ্যাপ্টারটা আপনাদের পড়ার দরকার নাই, বেআইনি সমাবেশ এটাও দরকার নাই। তারপরে একদম সরাসরি চলে যাবেন আপনারা 144 ধারাতে। 144 ধারাতে জরুরি পরিস্থিতিতে কোনো কার্য হতে বিরত থাকার নির্দেশ। কোন কোন ক্ষেত্রে আপনার 144 ধারা জারি করা যায়, কতদিন বলবৎ থাকবে, 144 ধারা আপনার জারি করবে কে, এইটা কিন্তু আপনারা এখানে এই ধারা অনুযায়ী আপনারা এই যে 144 ধারার এই যে ক্ষেত্রগুলো আছে, আইনের কোনো ব্যক্তিকে বাধা বিরক্তি বা ভয়ের আশঙ্কা করলে, মনুষ্য জীবন স্বাস্থ্য বা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ যদি এরকম কোনো কার্য যদি কেউ করে থাকে, সেক্ষেত্রে দাঙ্গা হাঙ্গামা মারামারির আশঙ্কা থাকে, যে ক্ষেত্রে গণ উৎপাত সৃষ্টি করে পরিস্থিতি যদি খুবই জরুরি হয়ে থাকে, সেক্ষেত্রে কি করা যাবে, আপনার আশু প্রতিকার প্রয়োজন যদি হয়। এই যে 144 ধারা, এটা কিন্তু আপনার মেট্রোপলিটন এরিয়ার বাইরে, এটা কিন্তু আপনার মেট্রোপলিটন এরিয়ার বাইরে। আর যদি মেট্রোপলিটন এরিয়া হয় তাহলে কি হবে, তাহলে সেক্ষেত্রে আপনার পুলিশ কমিশনার কি করবে, আপনার 144 ধারা জারি করবে। আর এটা জারি করবে কোন আইন অনুযায়ী, স্পেশাল পাওয়ার অ্যাক্ট অনুযায়ী, স্পেশাল পাওয়ার অ্যাক্ট অনুযায়ী। ঠিক আছে, তখন কিন্তু আপনার এই ফৌজদারি কার্যবিধি তখন কিন্তু আসতেছে না। এইটা একটু আপনারা মনে রাখবেন এবং গুলাই ফেলবেন না। তারপরে আপনার এই যে এই ধারার প্রতিকার হলো আপনার রিভিশন 2 বছর বলবৎ থাকবে, এবং এর অমান্যর জন্য আপনার এই যে 188 ধারাতে আপনার শাস্তির বিধান আছে, এটা দরকার নাই। তারপরে আপনার যে স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধের ক্ষেত্রে নির্দেশ প্রদানের ক্ষমতা, এখানে আপনার যে এইটাতে আপনার যদি আপনার মালিকানা নির্ধারণ করবে না, এখানে যদি কোনো অস্থাবর সম্পত্তি স্থাবর সম্পত্তির ক্ষেত্রে স্থাবর সম্পত্তি নিয়ে যদি কোনো বিরোধ দেখা যায় বা বিরোধ দেখা দেয়, সেই ক্ষেত্রে কি করবে, তার ওই বিরোধ সমাধানের জন্য এবং পূর্ববর্তী 2 মাস আগে যে ওই সম্পত্তিতে দখলে ছিল তাকে ওই দখলটা বুঝাই দিবে। এইটাই হলো আপনার এই ধারার মূল যে কনসেপ্ট বা মূল যে ধারা বা মূল যে কথা। এখন এই ধারা অনুযায়ী আপনার মালিকানা তো বুঝাই দিচ্ছে না। গ্রাম অঞ্চলে বিভিন্ন ভাবে এই যে আপনার পুলিশ যায়, তারপর আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়, কোনো বিরোধ দেখা দিলে জমি নিয়ে বা রাস্তা নিয়ে যদি মারামারি কোনো কিছু হয়, তখন কিন্তু আপনার 145 ক্ষমতা বলেই কিন্তু যায়। ঠিক আছে, এইটা আপনার যদি আপনার এই প্রয়োজনশীল দ্রব্য হয় বা অন্যান্য যে ক্ষেত্র আছে, এই ক্ষেত্রগুলো এখানে এইটা একটু সুন্দর করে একটু দেখেন। অতিরিক্ত গরম, বুঝছেন, গ্রামেও গরম, শহরে তো আরো বেশি গরম পড়তেছে। গ্রামে রাতে একটু ঠান্ডা থাকে, কিন্তু এই ঢাকাতে প্রচুর পরিমাণে গরম উপলব্ধি করা হচ্ছে। 148 ধারাতে আপনার তারপর 48 ধারাতে লোকাল ইনকোয়ারি, এটা জাস্ট আপনারা জাস্ট ওই লোকাল ইনকোয়ারিটা জাস্ট করবেন, বিস্তারিত ভিতরে একবার রিডিং করবেন, আর ডিপে যাওয়ার দরকার নাই। আচ্ছা, এজাহার এফআইআর এর মধ্যে পার্থক্য কি ভাই বলেন তো? মিটিং কি চলমান নাকি আমি শুনতে পাচ্ছি না? আচ্ছা, নেট কি আমার সমস্যা হচ্ছে? আমার ভাবে নেট চলে গিয়েছিল, এই জন্য হয়তো আপনারা শুনতে পান না। আমি
আপনারা কি সবাই শুনতে পাচ্ছেন? সবুজ ভাই শুনতে পাচ্ছেন? এখন শোনা যাচ্ছে ভাইয়া, এতক্ষণ শোনা গেছে। ও আচ্ছা আচ্ছা। সবুজ ভাই শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। সবুজ ভাই, এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি বলেন তো? এজাহার আর এফআইআর। হ্যাঁ, এজাহার আর এফআইআর এর মধ্যে পার্থক্য কি? থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তার নিকট এই প্রাথমিক তথ্য বিবরণী দাখিল করবে, সেটা মৌখিক অথবা লিখিত ভাবে। আর যদি মৌখিক ভাবে হয় তখন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এটা উনি নিজে লিখবে অথবা অন্য কাউকে নিয়ে লেখাইবে। এরপর বাংলাদেশ বিপি ফোরামে 27-এ এই তথ্য বিবরণী লিপিবদ্ধ করবে। লিপিবদ্ধ করে এটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠাবে। ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানোর পর এটা জিআর রেজিস্টারে একটা জিআর নাম্বার অন্তর্ভুক্ত হবে, আর ওটা এজাহার হিসেবে গণ্য হবে। আর কেউ? এফআইআর আর এজাহারের মধ্যে মেইন পার্থক্য যেটা, যে এজাহার মামলার ফার্স্ট স্টেপটা নিয়ে নিছে অলরেডি, বা আদালতে দাখিল হয়ে গেছে, বাট এফআইআর আদালতে দাখিল হয় না। আদালতে এফআইআর হচ্ছে প্রাথমিক তথ্য বিবরণী, মানে প্রাথমিক বিবরণীটা দিছে, বাট মামলা এখনো দায়ের হয়নি। আর সেক্ষেত্রে এজাহার যদি যখন হয়ে যায়, আই মিন আরজি, তখন সেটা অলরেডি দায়ের হয়ে যায়। ভাইয়া এজাহারটা হলো হচ্ছে এই অভিযোগ। সবুজ ভাইটাও হয় নাই, শাহরিয়ারটাও হয় নাই। হ্যাঁ ইয়াসমিন বলো। ভাই এজাহারটা হচ্ছে একটা অভিযোগ যেটা থানায় দায়ের করা হলো, তখন ওই অভিযোগটা শোনার পর পুলিশ কর্মকর্তা যখন বিপি ফর্ম নং 27-এ মানে ওই তথ্যগুলো লিপিবদ্ধ করলো, তখন সেটা এফআইআর হিসেবে গণ্য হবে। হ্যাঁ, আমি ভাইয়া আর একটু ক্লিয়ার করে এজাহারটা দিই। হচ্ছে ভাই দেয় না, হ্যাঁ, যে মানে লিখিত ভাবে যেটা করে সেটা এজাহার না, আর মৌখিক ভাবে যেটা যায় সেটা তো এফআইআর হয়, এরকমই তো জানতাম। যে এজাহারটা হচ্ছে লিখিত যে অভিযোগপত্রটা দেয়। আচ্ছা আমি বলি, এজাহারটা লিখিত হইতে পারে, মৌখিক হইতে পারে, ঠিক আছে? যেমন ধরেন যে সবুজ ভাই কি করলো, থানাতে গেল। থানাতে যাওয়ার পরে সে মৌখিকভাবে কি করলো, একটা অভিযোগ দিল যে আমি রাস্তাতে যাচ্ছিলাম, নিবিড় আমাকে আঘাত করেছে। নিবিড় আমাকে আঘাত করে আমার মাথায় একটা বাড়ি মারেছে। এখন আমি মামলা করতে আইছি, মামলা করেন, মামলা নেন। এটা হলো মৌখিক ভাবে। আবার সেম কাহিনী নিয়ে সবুজ ভাই কি করলো, আপনার থানাতে গেল, একটা আপনার এই আবেদনপত্র আকারে একটা অভিযোগ লিখলো, লিখে তখন আর কি থানাতে গেল। থানাতে গিয়ে বললো যে নিবিড় আমাকে আঘাত করেছে, রাস্তার মধ্যে যাচ্ছিলাম, আমাকে মারেছে, এই যে আমার অভিযোগপত্র, আমি মামলা করব। তা এই যে বললো, এই বলাটুকু, এটা লিখিত এবং মৌখিক। মৌখিক এই দুইটা যখন আপনার এই যে থানাতে দিল, তখন আপনার এটা হলো এজাহার। আর যখন এই যে সবুজ ভাইয়ের কথা অনুযায়ী, লিখিত এবং মৌখিক অভিযোগ অনুযায়ী, যখন এই যে বিপি নং 65-তে যখন আপনার কি করবে, বিপি ফর্ম 65-তে যখন আপনার লিপিবদ্ধ করবে বা লেখা হবে, এই লেখা হওয়াটা তখন এটা হবে এফআইআর। সরি, বিপি ফর্ম 37, বিপি ফর্ম ভাই সরি 27 27, বিপি ফর্ম 27, আর নন জিয়া যেটা ওটা হলো 65। এখন এই যে এজাহারটা যে দায়ের করলো, এই এজাহারের আঙ্গিকে যখন লিপিবদ্ধ করলো এই অভিযোগপত্রটা, এই লিপিবদ্ধ করার আগ পর্যন্ত যে অভিযোগ ছিল সেটা হলো এজাহার। আর লিপিবদ্ধ যখন হবে, যখন লিপিবদ্ধ কমপ্লিট হবে, তখন সেটা হলো এফআইআর। লিপিবদ্ধ হওয়ার এই যে বিপি ফর্ম 27-এ যখন লিপিবদ্ধ হবে, তখন সেটা এফআইআর বলে গণ্য হবে। আর লিপিবদ্ধ হওয়ার আগ পর্যন্ত হলো এজাহার। ক্লিয়ার হয়েছেন? ক্লিয়ার হয়েছে। মোহিনীর আর কোনো বক্তব্য আছে এই বিষয়ে? না ভাই, আমিও এটাই বলছিলাম, কিন্তু বুঝাতে পারিনি। হ্যাঁ ঠিক আছে। এখন দেখেন যে আপনারা যখন কোনো এই যে থানাতে যাবেন, থানাতে অভিযোগপত্র
দায়ের করবেন কোন আমলযোগ্য অপরাধের ক্ষেত্রে। তো এখানে কিন্তু আমল অযোগ্য অপরাধের কথা বলা হচ্ছে না, আমলযোগ্য অপরাধের কথা বলা হচ্ছে। যখন আমলযোগ্য অপরাধের সংবাদ যখন থানাতে দিবেন মৌখিক এবং লিখিতভাবে, তখন সেটা যখন এই থানার বিপি ফর্ম 27 যখন লিপিবদ্ধ করবে, তখন সেটা কি হবে, এফআইআর বলে গণ্য হইবে। এটাকে কি বলা হয়, জিআর মামলা। আর জিআর মামলার নাম্বার কিভাবে হয়, আপনার এই যে তারিখ আসে, আর কত নম্বর মামলা সেটা আসে, আর কত সালের মামলা। যেমন 37/5/2025 এরকম ভাবে লিপিবদ্ধ করে। এটা গেল। এখান থেকে আবার নন জিআর, যেটা নন জিআরটা হলো আপনার যে যদি এরকমের কোনো মামলা অভিযোগ যদি দায়ের, অভিযোগ যদি বলে বা অভিযোগের কথা যদি বলে যেটা হলো আমল অযোগ্য, আমল অযোগ্য যদি হয়, সেক্ষেত্রে আপনার কি হবে, এটা নন জিআর হিসাবে গণ্য হইবে। বা এই ক্ষেত্রে কিন্তু আপনার এই যে যদি সাধারণত আমরা জিডি দায়ের করি না, জিডিও কিন্তু আপনার এই যে মামলা হিসাবে গণ্য করা হয় বা মামলা হিসাবেও কিন্তু নিয়ে নেয়। এখানে আপনার জাস্ট এই যে মূল যে কনসেপ্ট যে স্টোরি আকারে এইটুকু একটু পড়বেন, তাছাড়া বিস্তারিত ভিতরে আর পড়ার দরকার নাই। ভিতরে অবশ্যই পড়ার দরকার, এটা খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে প্রবলেমেটিক প্রশ্ন এবং আপনাদের আসবে, প্রবলেমেটিক প্রশ্ন এবং মূল ধারার কনসেপ্ট থেকে এখান থেকে প্রশ্ন আসবে, খুবই গুরুত্বপূর্ণ এইগুলো। এই যে জিআর, সিআর, তারপরে আপনার নন জিআর, এই বিষয়গুলো। ঠিক আছে, তারপরে আপনার দেখেন যে 156 ধারাতে বলতেছে আমল অযোগ্য অপরাধের সংবাদ বা তদন্তের যে বিধানগুলো আছে, তদন্তের যে বিধান আছে। তারপরে 157 যে আমলযোগ্য অপরাধের সন্দেহের ক্ষেত্রে তদন্তের বিধান। তো এখান থেকে আমল অযোগ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে কি লাগবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে। আর আমলযোগ্য যদি হয় তাহলে সেক্ষেত্রে কি করা লাগবে, ম্যাজিস্ট্রেটের অনুমতি ছাড়াই কি করা যাবে, তদন্ত করতে পারবে। তারপরে দেখেন 164 ধারা, ম্যাজিস্ট্রেট কর্তৃক আসামির কি জবানবন্দি গ্রহণ। এই জবানবন্দিটা আপনার যখন যদি কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে এবং অ্যারেস্ট হয়, সেই ক্ষেত্রে আপনার ম্যাজিস্ট্রেট কি করতে পারে, সেই অপরাধ সম্পর্কে অপরাধের স্বীকারোক্তি লিপিবদ্ধ করতে পারে। এটা তদন্ত চলাকালীন সময়, অনুসন্ধান বিচারিক কার্যক্রম পরিচালনাকালীন সময়, বা অনুসন্ধান বা বিচার কার্যক্রম পরিচালনা করার পূর্বে যে কোনো সময়, মানে বিচার শুরু হওয়ার পূর্বে যে কোনো সময়, মানে কি চার্জ গঠনের আগে। এখন এটা লিপিবদ্ধ করবেন কে, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট, ক্ষমতাপ্রাপ্ত সেকেন্ড ক্লাস ম্যাজিস্ট্রেট। এই যে আমরা এর আগে পড়েছিলাম আমরা সাক্ষ্য আইনের সময়, রিট্রাক্টেড কনফেশন। এখানে কিন্তু আপনার এই যে চলে আসলো যে একবার যদি জবানবন্দি প্রদান করা হয়, ঠিক আছে, জবানবন্দি প্রদান করা হয়, কনফেশন দেওয়া হয়, এই যে কনফেশনের যে বিধানটা আপনার 164-এ, এই কনফেশনটা কিন্তু আপনার পরবর্তীতে রিট্রাক্ট করা যাবে, মানে কি প্রত্যাহার করা যাবে। সেটা প্রত্যাহার করা যায় কিভাবে, যে জবানবন্দি নিয়েছে মানে জোরপূর্বক হুমকি দামকি দিয়ে, মারার হুমকি দিয়ে বা মেরে আমার কাছ থেকে কি করেছে, জবানবন্দি গ্রহণ করেছে। সেই ক্ষেত্রে তার পরবর্তীতে এবং খুব যত দ্রুত সম্ভব এটা কি করা যায়, প্রত্যাহারের আবেদন করা যায়। এটা অবশ্যই কিন্তু মৌখিকভাবে প্রত্যাহার করা যাবে না, কোর্টের মাধ্যমে কি করতে হবে, প্রত্যাহারের আবেদন করতে হবে, এবং সেটা যত দ্রুত সম্ভব এবং চার্জ গঠনের আগে। এখন আপনি 2022 সালে আপনি জবানবন্দি দিলেন, জবানবন্দি দেওয়ার পরে মানে দোষ স্বীকার করে জবানবন্দি দিলেন, জবানবন্দি দেওয়ার পরে আপনি 2025 সালে আপনি আইসা কি করতে পারবেন না, সেটা প্রত্যাহারের আবেদন করতে পারবেন না।
আর এখানে আপনার এই যে 364 ধারা অনুযায়ী এই যে জবানবন্দি গ্রহণ লিখিত যে বিধান আছে এটা একবার করে পড়বেন। এইটা আপনার লিখিত হচ্ছে এটা কি যে আপনার এই জবানবন্দি ম্যাজিস্ট্রেট গ্রহণ করবে, ম্যাজিস্ট্রেট গ্রহণ করার পরে লিখবে, লেখার পরে পরবর্তীতে কি করবে আপনার এই যে আসামি আছে তাকে পড়ে শোনাবে। আর লিখবে কিভাবে? আদালতের ভাষায় বা ইংরেজি ভাষায়। হ্যাঁ, এইটুকুই। তারপরে দেখেন পুলিশ ডায়েরি, জিডি, সরি পুলিশ ডায়েরি। পুলিশ অফিসার আপনাদের যে দৈনন্দিন যে কাজ করে থাকে না মামলা, এই দেখবেন কোর্টে যখন আপনারা আসবেন তখন আপনারা দেখতে পারেন পুলিশের কিন্তু এই যে একদম A to Z প্রত্যেকটা মামলাতেই একদম A to Z কিন্তু ওদের লিপিবদ্ধ করা লাগে। A to Z কি করা লাগে? লিপিবদ্ধ করা লাগে। তারা কি করতেছে, মামলার অগ্রগতি, কি উদ্ধার হয়েছে, এখন স্থানীয় কোনো গণ্যমান্য ব্যক্তি কর্তৃক আপনার সাক্ষ্য গ্রহণ করা হয়েছে কিনা, এই যে সকল বিষয়ে একদম A to Z কি করে আপনার লিপিবদ্ধ করে। এই লিপিবদ্ধ করাটাই বলা হচ্ছে পুলিশ ডায়েরি। পরবর্তীতে পুলিশ ডায়েরি আপনার কি করতে পারবে? আপনার পুলিশ ডায়েরি দেখে আপনার সাক্ষ্য প্রদান করতে পারবে। বা এটার আপনার এই যে ব্যবহার, আপনার 161 ধারা যে স্মৃতি পুনর্জীবিতকরণ, আর আপনার 145 ধারা পূর্ববর্তী লিখিত বিবৃতি সম্পর্কে জেরা করার জন্য এই ক্ষেত্রে ব্যবহার করা যাবে। আর একটা হলো পুলিশ রিপোর্ট আপনার 173। এই যে দুইটা ধারাই গুরুত্বপূর্ণ। একটা হলো চার্জশিট আর একটা হলো ফাইনাল রিপোর্ট। চার্জশিট দিলে আপনার কি হচ্ছে, মামলা চার্জ গঠন করার জন্য কিছু ধারা উল্লেখ করে, যেমন 10টা ধারা দিলে পারে, তার মধ্যে থেকে বললো যে 6টা ধারা কি হচ্ছে আমলে নেওয়ার মতো, বা 6টা ধারার প্রমাণ পাওয়া গেছে, 4টা ধারার প্রমাণ পাওয়া যায় নাই, সেক্ষেত্রে আপনার আংশিকভাবে চার্জশিট দিতে পারে, আংশিকভাবে কি করতে পারে? ফাইনাল রিপোর্ট দিতে পারে। এবং কিছু আসামির পক্ষে আপনার কি করতে পারবে? ফাইনাল রিপোর্ট দিতে পারবে, কিছু আসামির চার্জশিট দিতে পারবে। এখন দেখেন এই যে যখন চার্জশিট প্রদান করবে তখন মামলার বিচারক কি করতে পারবে? চার্জ গঠন করবে। আর ফাইনাল রিপোর্ট দিলে আসামিকে অব্যাহতি প্রদান করবেন। এইটুকুই। আর এখান থেকে আপনার এই যে অতিরিক্ত ইয়েটা আছে, ফার্দার ইয়ে ফার্দার আপনার ইনভেস্টিগেশনের যে বিধানটা আছে এটা আপনারা দেখবেন। কারণ কিন্তু এই যে ফার্দার ইনভেস্টিগেশন এটা আপনার নারাজি পিটিশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ, বা নারাজি পিটিশনের ক্ষেত্রে আপনার এটা নারাজি পিটিশন কখন দায়ের করে? যখন ফাইনাল রিপোর্ট দেবে, তাই না? যখন ফাইনাল রিপোর্ট দিবে, ফাইনাল রিপোর্ট দেওয়ার পরবর্তীতে কি করবে? যে বাদী আছে সেই বাদী আপনার নারাজি পিটিশন দায়ের করবেন। নারাজি পিটিশন যখন দায়ের করবেন তখন কি করবেন? আপনার অতিরিক্ত তদন্তের জন্য বিচারকের নিকট অনুরোধ করবেন। বিচারকের নিকট অনুরোধ করলে তারপরে কি করবে? আপনার ফাইনাল রিপোর্ট প্রদান করবে। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন। তারপরে আপনাদের এই যে ফাইনাল রিপোর্টে যে কত প্রকার কি এগুলো লাগবে না। আত্মহত্যার কারণ অনুসন্ধান, এটা আপনার এই যে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট তারা আপনার সুরতাল বা ময়না তদন্ত এগুলো করবেন। এইগুলো জাস্ট এখান থেকে কে করতে পারেন, কোন ক্ষেত্রে করতে পারবেন এইটুকু দেখবেন। আর বিচার অপরাধের অনুসন্ধান ও বিচারের স্থান, বিচারের স্থান বা অনুসন্ধান, এটা জাস্ট অনুসন্ধান কোন জায়গায় বিচার করা যাবে, কোন আদালতে বিচার করা যাবে, বা এখতিয়ার মূলত এটা হলো এরিয়া ভিত্তিক এখতিয়ার। এটা আপনার ওই জুরিসডিকশন, এই জুরিসডিকশন মূলত শুধুমাত্র আপনার এরিয়া ভিত্তিক। তাছাড়া আপনার এই যে অন্যান্য যে কত বছরের বিচার করবেন, এই ধরনের কোনো এখতিয়ার এখানে নাই। এটা শুধুমাত্র এরিয়া ভিত্তিক বিচার। এখানে আপনার ওই যে একটা জিনিস মনে রাখবে যে 93 ধারাতে 83 ধারাতে আপনার ভ্রমণকালের অপরাধের ক্ষেত্রে যে আপনার এটা আছে,
এখতিয়ারের কথাটা বলা আছে। যেমন ধরেন যে কেউ যদি আপনার ঢাকা থেকে কোথায় গেল, চট্টগ্রাম গেল, চট্টগ্রাম গেলে পারে যে যে উপজেলার মধ্য দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে, যে যে উপজেলার মধ্য দিয়ে প্রবেশ করবে সেই সরি যে যে জেলার মধ্য দিয়ে প্রবেশ করবে সেই জেলার যে কোনো আদালতে কি করা যাবে, মামলা দায়ের করা যাবে বা বিচার করা যাবে। এই যে আপনাদের এখানে আমি যে ইটা পড়াইলাম, এই যে 172 আর 173, এই দুই জায়গা থেকে আপনার একটা প্রশ্ন হওয়ার মতো। আর এই যে আপনার আত্মহত্যার কারণ বা পুলিশ হেফাজতে মৃত্যুর কারণ, এখান থেকে আপনার প্রশ্ন হওয়ার পসিবিলিটি খুবই কম, কিন্তু 72 আর 73 থেকে প্রশ্ন হওয়ার পসিবিলিটি খুবই বেশি। এবং এইটা যদি প্রশ্ন আসে তাহলে এই যে আপনার এফআইআর, জিআর মামলা, সিআর মামলা, নন জিআর মামলা, এই যে 54, 154, এইগুলোর সাথে কানেক্ট করে আর কি এখান থেকে মামলা আসবে। এবং 190 এবং 200 দ্বারা এই যে সার্কেলটা আমি বললাম, এই সার্কেল থেকে একটা প্রশ্ন তারা পাবেন, আশা করতেছি একটা প্রশ্ন পাবেন। ঠিক আছে, এখান থেকে আপনার 154 রিলেটেড যেগুলো আছে, 173, 172, তারপরে আপনার 190, 200 দ্বারা, এই যে আপনার মানে কি যে আপনার আমলে নেওয়া বা আপনার এই যে মামলা গ্রহণ করা 200 দ্বারাই, এই যে চারটা গ্রাউন্ড, যে চারটা ক্ষেত্র আমি বললাম, এই চারটা জায়গা থেকেই একটা আপনাদের প্রশ্ন আপনারা পরীক্ষাতে পাবেন। আর অন্যান্য জায়গা থেকে আপনারা একটা প্রশ্ন পাইতে পারেন। ঠিক আছে, তবে মাস্ট আপনারা একটা প্রশ্ন, আমি আমার যতটুকু ধারণা বা আমার যতটুকু অভিজ্ঞতা সেখান থেকে আপনারা এই চারটা গ্রাউন্ড, যেমন ধরুন আপনার জিআর, নন জিআর, এফআইআর, এই জায়গায় এজাহার, এখান থেকে বা এবং তদন্ত, এখান থেকে একটা, সরি এইটা, তারপরে আপনার 72, 172, 73, 190, তারপরে 200 থেকে 205 ঘ, এই ধারাগুলো থেকে আপনারা কি পাবেন, যে কোনো একটা প্রশ্ন আপনারা এখান থেকে পাবেন আশা করি। তারপর দেখেন ম্যাজিস্ট্রেট কর্তৃক অপরাধ আমলে নেওয়া, এখানে আপনারা আমলে নেবে কি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তারপরে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট আর আপনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, এই 4 শ্রেণীর বিচারক কি করতে পারে, আপনার মামলা অপরাধ আমলে নিতে পারে। যার ভিত্তিতে অপরাধ আমলে নিবেন, নালিশের ভিত্তিতে, পুলিশ রিপোর্টের ভিত্তিতে এবং অন্যান্য উৎস হতে। এই অন্যান্য উৎসের মধ্যে কি আছে, সংবাদপত্র আছে, তারপরে নিউজ পেপার আছে, টিভি আছে, ফেসবুক আছে, আমাদের ইনস্টাগ্রাম আছে, তারপরে টেলিগ্রাম আছে। যে কোনো উৎস থেকে কি করতে পারবে, বা অন্যান্য বিচারক একদিকে যাচ্ছে, হেঁটে যাচ্ছে বা গাড়িতে যাচ্ছে, তখন আপনার যদি সামনে পড়ে যায় তাহলে কিন্তু সেইখান থেকে আপনার এটা বা এই ধরনের উৎস থেকেও বিচারক কি করতে পারে, অপরাধ আমলে নিতে পারেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটও কি করতে পারে, অপরাধ আমলে নিতে পারেন যদি তাকে ক্ষমতা প্রদান করা হয়। এখন যদি আপনার যদি প্রশ্ন আসে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আলোচনা করুন, এখন এই নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা কি কি আপনারা জানেন। 144 ধারায় ক্ষমতা আছে, 145 ধারায় ক্ষমতা আছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের। তারপরে 190-4 বলতেছে আপনার নির্বাহী ম্যাজিস্ট্রেটের কি ক্ষমতা দেওয়া হয়েছে, অপরাধ আমলে নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। তারপরে আপনার 174 ধারায় আপনার কি করছে, ময়নাতদন্ত করতে পারতেছে। আরো অনেকগুলো আপনারা কিন্তু ক্ষমতা নির্বাহী ম্যাজিস্ট্রেটের পেয়ে যাচ্ছেন। তখন প্রশ্ন যদি আসে তাহলে কিন্তু আপনারা এই পড়াগুলো ধারার উল্লেখ করেই আপনারা কিন্তু নিজের মতো করে আপনারা সুন্দর করে লিখতে পারেন। তারপর দেখেন আসামির আবেদনের মামলা হস্তান্তর 191, তারপরে 192 ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর, একটা হলো আসামির আবেদনে আর একটা হলো ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা হস্তান্তর। তারপরে দায়রা আদালত কর্তৃক অপরাধ আমলে গ্রহণ করা। দায়রা আদালত সাধারণত আপনার মামলা তো সরাসরি গ্রহণ করে না, তারপরে যদি আপনার কি করা হয়, দায়রা আদালত যদি মামলা প্রেরণ করে তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, দায়রা আদালত কি করতে হবে, মামলা আপনার আমলে গ্রহণ করতে পারে। তারপরে 200 ধারাতে বলতে ফরিয়াদির জবানবন্দি গ্রহণ। নালিশি মামলার ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট ফরিয়াদি কি করতে পারে, সাক্ষী উপস্থাপন এবং অন্যান্য সকল ক্ষেত্রে পরীক্ষা করার পরে, এটা কিন্তু আপনাদের সিআর মামলা চলে আসলো। আমরা একটু আগে কি দেখলাম যে থানাতে মামলা দেয়,
এখন আমরা দেখতেছি সিআর মামলা, কমপ্লেন রেজিস্টার্ড। মামলা দায়ের করা যায় দুইভাবে, একটা হলো থানাতে আর একটা হলো আপনার কোর্টে। এখন থানাতে যদি মামলা না নেয়, আমলযোগ্য অপরাধ করেছেন, থানাতে মামলা নেয় নাই, সেক্ষেত্রে কি করবেন? আপনারা কোর্টে এসে মামলা দায়ের করবেন। এখন দেখেন, যদি আমলযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে কিন্তু আপনার কোর্টে আপনি যদি সরাসরি চলে আসেন থানাতে না গিয়ে, তখন কিন্তু কোর্ট কি করে আদেশ দেয় আপনার থানাতে যাওয়ার জন্য। কারণ কি, এক্ষেত্রে আপনার তদন্তের বিষয় আছে, সততার একটা বিষয় আছে। মামলা নিয়ে নিলেই তো হয় না, মামলার আপনার জট বাড়বে, তাছাড়া অন্য কোনো আর কোনো কি নাই। সেক্ষেত্রে বিচারক কি করে, আপনার যদি আমলযোগ্য অপরাধ হয় সেক্ষেত্রে আপনার থানাতে যাওয়ার নির্দেশ প্রদান করে এবং থানাতে নিয়মিত রুজু করার জন্য আপনার কি করে আদেশ প্রদান করে থাকে, এবং এই ক্ষমতা ম্যাজিস্ট্রেটের আছে। এখন দেখেন, এই যে 5 আগস্টের পরে যতগুলো মামলা হয়েছে, বেশিরভাগ মামলায় কিন্তু যখন আপনার কোর্টে দায়ের করা হয়েছে, বেশিরভাগ মামলায় পরবর্তীতে কি করছে, বলছে যে আপনারা থানাতে যে এফআইআর এর মাধ্যমে মামলা দায়ের করেন। ঠিক আছে, এইগুলো আর কি করবে। আর এখানে দেখেন, এই যে 200 ধারাতে আপনার শুধু যে কোর্টে গেলেই হবে না, এবং এই ক্ষেত্রে যে মামলা দায়ের করবে তার জবানবন্দি নেওয়া এবং সাক্ষ্য নেওয়া এবং তাকে পরীক্ষা করা, এটা কিন্তু বাধ্যতামূলক। যদি কোনো সাক্ষীও যদি উপস্থাপন থাকে তাহলে তাকেও কি করবে, তার জবানবন্দিও নিতে পারেন। এখানে তার সাথে আপনার অন্যান্য যদি কোনো কাগজপত্র দেয়া থাকে, কাগজপত্র নিয়ে যদি হাজির হয় সেগুলোও পরীক্ষা করতে পারবে। এখন দেখেন, যে ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে গেল, ম্যাজিস্ট্রেটের কিন্তু এখতিয়ার নাই। ম্যাজিস্ট্রেটের যদি এখতিয়ার না থাকে তাহলে উপযুক্ত আদালতে মামলা দায়ের করার জন্য ফেরত দিবেন। এখন আপনি চেকের মামলা দায়ের করার জন্য আপনি গেলেন কি সহকারী জজের কাছে আপনি কি করলেন, চেকের মামলা দায়ের করার জন্য আপনি তার কাছে গেলেন, তাহলে সে তো আপনার এই মামলা নিতে পারবে না, তাতে এখতিয়ার নাই। এই মামলা বিচার করার এখতিয়ার না। আপনি নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলা আপনি চলে গেলেন পারিবারিক আদালতে, তাহলে তো আপনার এই মামলা তো তারা নিতে পারবে না। তখন কি করবেন, এখতিয়ার যদি না থাকে তাহলে ফেরত প্রদান করবেন। 202 দেখেন, পরোয়ানা ইস্যু স্থগিত এবং অনুসন্ধানের নির্দেশ। যখন ফাইনাল রিপোর্ট দিচ্ছে, ফাইনাল রিপোর্ট দেওয়ার পরে আসামিকে অব্যাহতি প্রদান করতেছে। অব্যাহতি প্রদান করার পরে যে আপনার মামলা দায়ের করেছে, নালিশকারী বা ফরিয়াদি, তখন আপনার কি করে ফাইনাল রিপোর্টের বিরুদ্ধে নারাজি পিটিশন দায়ের করতে পারবেন। নারাজি পিটিশন যখনই দায়ের করবেন তখন পরোয়ানা ইস্যু স্থগিত করে আপনার অনুসন্ধানের নির্দেশ প্রদান করবেন বা অতিরিক্ত অনুসন্ধানের বা তদন্তের নির্দেশ প্রদান করবেন। যদি অনুসন্ধান হয় তাহলে 202 বলবেন, আর যদি তদন্ত হয় তাহলে দিবেন কত, 173-2 খ। ঠিক আছে, এটা একটু আপনারা করবেন। অনুসন্ধান করে আপনার বিচারক, আর তদন্ত করে হলো পুলিশ। এখন দেখেন, তদন্ত করতে পারে কি, শুধু কি পুলিশ তদন্ত করে? শুধু পুলিশ তদন্ত করে না, ডিবি তদন্ত করে, পিবিআই তদন্ত করে, পুলিশ তদন্ত করে, সমাজসেবা অধিদপ্তর তদন্ত করে, আর অনেক ধরনের আপনার প্রতিষ্ঠান আছে যেগুলো আপনার তদন্তের কার্যক্রম আপনার বা তদন্তের দায়িত্ব পালন করে থাকে। তারপরে দেখেন, এই যে আপনার 203 নালিশ খারিজ। 202 ধারা ফরিয়াদিকে পরীক্ষাপূর্বক ম্যাজিস্ট্রেটের নিকট যদি অপরাধ সংঘটিত না হয়েছে মর্মে যদি প্রতীয়মান হয়, সেক্ষেত্রে কি করবে, নালিশটা কিন্তু খারিজ করে দেবেন। নালিশটা তখন কি করবে, খারিজ করে দেবেন। এবং অন্যান্য কিছু কারণে বা পুলিশ যে রিপোর্ট দিয়েছে ওই রিপোর্টে যদি সন্তুষ্ট না হয় বিচারক, সেক্ষেত্রে কি করবেন, আসামিকে খালাস প্রদান করবেন। মামলা হয় খারিজ আর আসামি পায় হলো খালাস। এখন দেখেন, পরবর্তীতে 204 ধারাতে এখন এই যে নারাজি পিটিশন দায়ের করলো, নারাজি পিটিশনের পরে যদি মনে হয় যে অপরাধ করেছে মর্মে যদি জ্ঞাত হয়, সেক্ষেত্রে কি করতেন, পরবর্তীতে আবার নতুন করে পরোয়ানা ইস্যু করতে পারবেন। আসামির ব্যক্তিগত হাজিরা হতে অব্যাহতি। যদি কোনো মহিলা, তার বয়স অনেক বেশি হয় যদি, এবং সে যদি অসুস্থ থাকে, সেক্ষেত্রে তাকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি প্রদান করে আইনজীবীর মাধ্যমে
কি করতে পারে, হাজিরা প্রদান করতে পারে। আমরা অনেকগুলো মামলাতে এরকমের আসামির পক্ষে আমরা হাজিরা দিয়ে থাকি, তখন ওই হাজিরার পাশে লিখে রাখি যে 205 ধারা অনুযায়ী আইনজীবীর মাধ্যমে হাজিরা প্রদান করা হইল। ঠিক আছে, এটা অবশ্যই কি করতে হয়, আদালতের কাছে অনুমতি নিয়ে বা আবেদনের মাধ্যমে এটা আবেদন করতে হয়। তারপরে বিচারক যদি পারমিশন দেয় সেই ক্ষেত্রে আপনারা এই ধরনের হাজিরা প্রদান করা যায়। যে সকল মামলা শুধু দায়রা আদালত কর্তৃক বিচারিত সেগুলো দায়রা আদালতে প্রেরণ, এটা জাস্ট একবার করে দেখবেন। যেগুলো ম্যাজিস্ট্রেট ওইগুলোও দেখবেন। আর একটা হলো নালিশি মামলার ক্ষেত্রে পুলিশ তদন্ত এবং ম্যাজিস্ট্রেট কর্তৃক অনুসন্ধান যদি অব্যাহত থাকে সেই ক্ষেত্রে একই মামলাতে ধরেন পুলিশ তদন্ত করতেছে আর ম্যাজিস্ট্রেট অনুসন্ধান করতেছে, দুই জায়গায় মামলা দায়ের করা হয়েছে এবং অসংখ্য মামলা এরকমের আছে যেগুলো করা হয়, তখন সেই ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট তার নিজের অনুসন্ধান স্টপ রাইখা পুলিশ যে তদন্ত প্রতিবেদন করবে সে পুলিশের তদন্ত রিপোর্ট চাবে। ঠিক আছে, এবং পরবর্তীতে দুইটা মামলা একসাথেই, দুইটা তদন্ত একসাথেই করেই আপনার বিচার কার্যক্রম পরিচালনা করতে পারবে এবং পরবর্তীতে সেটা আপনার কি করবে, এফআইআর হিসাবে গণ্য করে মামলা পরিচালনা করবেন। ঠিক আছে, এইটাই। এখন দেখেন আমরা এই যে এই করলাম, এই যে 105 পর্যন্ত, 105-এর ঘ পর্যন্ত যেটা পড়লাম, এখানে আমি যে সাজেশনটা আপনাদের দিয়েছি গ্রুপে, ওইখান থেকে দেখবেন চ্যাপ্টার ওয়াইজ যদি আপনারা যান, চ্যাপ্টার ওয়াইজ যদি যান সেক্ষেত্রে আপনাদের এই যে প্রথম যে আপনার আদালতের গঠন এবং এখতিয়ার, এইখানে একটা চ্যাপ্টার আছে, আরেকটা আছে আপনার আদালতের গঠন এবং ক্ষমতা, তারপরে গ্রেপ্তার এবং আটক বা হেফাজত, এটা একটু পড়বেন। অপরাধ দমনের মধ্যে 144, তারপরে 145 গণ উৎপাত, এইগুলো আছে, এখান থেকে আপনারা একটু দেখবেন। তারপরে দেখবেন প্রাথমিক তথ্য বিবরণী, যেটা যে বললাম যে আপনার 154, এটা হলো আপনার জিআর মামলা, যে জিআর মামলার ক্ষেত্রে যে বিধানগুলো আছে ওইটা তদন্তের যে আপনার 172 এবং 173-এর যেটা আছে এটা দেখবেন। 190 রিলেটেড 190 সাথে অন্যান্য ধারা আছে, যেমন 191, 192, 193। তারপরে আপনার এই যে সিআর মামলা 200 থেকে 205-এর ঘ পর্যন্ত পড়াইলাম। এইগুলো, এই 4টা ক্ষেত্র থেকে আপনাদের প্রশ্ন একটা আসবে আশা করি, এইগুলো একটু দেখবেন। আর এখান থেকে আপনার পড়ার মধ্যে কিন্তু এইগুলোই আছে। আর আমি যে বাদ দিয়েছি কোনটা, বেআইনি সমাবেশ, আর হলো আপনার কি এই ইয়েটা, ওই মুসলেকারটা। আপনারা তারপরেও যদি মনে করেন যে একবার করে দেখবেন, তাহলে আপনারা একবার করে একটু দেখতে পারেন। দেখতে তো আর সমস্যা না, একবার করে একটু দেখবেন। ঠিক আছে, তাহলে আমার মানে মনে হয় যে আজকে অতিরিক্ত ধারা বলা হয়ে গেছে এবং অনেক কিছু স্কিপ করে গেছি আমি। আর এখানে আপনার আমি যে চ্যাপ্টার গুলো দিয়েছি ওই চ্যাপ্টার গুলো একটু ভালো করে পড়েন। আর যেটা এই যে বললাম আপনাদের কিন্তু মূল হিন্টস কিন্তু আমি দিয়ে দিয়েছি, এখান থেকে কিন্তু একটা প্রশ্নের উৎস আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, একটা উৎস পেয়ে যাচ্ছেন এবং অন্যান্য যেগুলো বলছে ওইগুলো আপনারা পড়বেন। এখন প্রশ্ন কে করবে বা কোন জায়গা থেকে পড়বে আমরা কিচ্ছুই জানি না, তবে আমরা আশঙ্কা করতে পারি বা অনুমান করতে পারি কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, এই জন্য রিস্ক নেওয়া যাবে না। আর বাকি যে ধারাগুলো আছে ওইগুলো আমরা আরেকটা ক্লাস নিব, আরেকটা ক্লাস নিয়ে আমরা বিস্তারিত আরেকটু ভালো করে আমরা চেষ্টা করব আলোচনা করার জন্য। আর আজকে যে পর্যন্ত দেখলাম বা যে পর্যন্ত বললাম এই পর্যন্ত আপনারা দেখেন। আর পরবর্তী পরীক্ষা আমি আগামী কালকে আপনাদের পরীক্ষা নিব পরবর্তী অংশের উপর। পরবর্তী যে অংশ আছে না আপনাদের এই যে ফৌজদারি কার্যবিধির, এটার পরীক্ষা আমরা বাকি যে অংশ আছে এই 221 থেকে বাকি অংশের পরীক্ষা আগামীকাল নিব। আর আপনারা এইটুকু এই চ্যাপ্টার গুলো আমি কালকে সকালে আপনাদের দাগাই দেবো না, বা সাজেশন তো দিয়েইছি, এবং কোন কোন চ্যাপ্টার গুলো একটু বেশি করে পড়বেন সেটা আমি বলে দেবেন এবং প্রশ্নগুলো আমি দিয়ে দেবেন। আর প্রশ্ন যেগুলো আছে এখন এই যে আপনার এই 205-এর ঘ পর্যন্ত যে প্রশ্নগুলো আছে ওইগুলো আমি ছবি তুলে আপনাদের দিয়ে দিচ্ছি, আপনারা ওইটা একটু পড়ে নেবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তী ক্লাসে আপনারা একটু লিখে রাখবেন, পরবর্তী ক্লাসে আপনারা প্রশ্ন করবেন। আর ঠিক আছে, আপনারা সবাই ভালো থাকবেন।
আজকে এই পর্যন্তই। আর অতিরিক্ত টেনশন করবেন না, গরম পড়তেছে, এই গরমের মধ্যে যতটুকু নিজেকে সেফ রাখা সর্বোচ্চ চেষ্টা করবেন, সর্বোচ্চ পড়বেন, টেকনিক্যালি পড়বেন, একদম সামনে যা আসতো তাই পড়বেন না, এবং যতটুকু প্রয়োজন ততটুকু পড়বেন। আপনি যেটা পারতেছেন সেটা বারবার পড়ার দরকার নেই, যেটা পারতেছেন না সেটা একটু বেশি বেশি করে পড়বেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।